এই কি অবস্থা সবার? আজকে কথা বলবো বাংলাদেশের একজন অন্যতম রাষ্ট্রপতিকে নিয়ে। তার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। এই রাষ্ট্রপতিকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাষ্ট্রপতি বললেও ভুল হবে না। এই ভদ্রলোক আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে রীতিমতো ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নিজের নীতি ও আদর্শের জন্য। এবং তার নাম আসলে খুব কমই উচ্চারিত হয়, কিন্তু তার ভূমিকা কিন্তু আমাদের দেশের জন্য ব্যাপক ছিল। উনি এমন একটা সময়ে দেশের শাসনভার বা ক্ষমতা গ্রহণ করেছিলেন, যে সময়ে অন্য কেউ ওই দায়িত্বটা নিতে পারছিল না বা অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত হতে পারছিল না যে কাকে দায়িত্বটা দেওয়া যায়। ১৯৯০ সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন চরমে, তখন ৩টা জোট আন্দোলন করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট এবং বাম ঘরানার দলগুলো মিলে ৫ দলীয় জোট। এই ৩ জোট এমন একটা পর্যায়ে চলে এলো যে এরশাদ মোটামুটি রাজি হয়ে গেছে সে পদত্যাগ করবে, কিন্তু তারা একমত হতে পারছে না যে এরশাদ পদত্যাগ করলে কাকে উপরে দেওয়া হবে। আওয়ামী লীগ নিজেদের একজন লোকের কথা বলছে, বিএনপি নিজেদের একজন লোকের কথা বলছে, মানে ঐক্যের মধ্যে ফাটল ধরে ধরে অবস্থা। ঠিক এরকম একটা সময় ৩ জোটের যে লিয়াজো কমিটি ছিল, সেই লিয়াজো কমিটির রাশেদ খান মেনন একজনের নাম বলেন। তিনি হলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। মজার ব্যাপার হলো, শাহাবুদ্দিন আহমেদকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো যে আপনি একটু নিরপেক্ষ এবং নির্দলীয়, এর জন্য আমরা চাচ্ছি আপনি অস্থায়ী রাষ্ট্রপতি হন, তখন সে রাজি হলেন না। তিনি চাচ্ছিলেনই না রাষ্ট্রপতি হতে। তার কথা ছিল যে আমি প্রধান বিচারপতি হিসেবে আছি, আমি প্রধান বিচারপতি থাকি, আমাকে আমার কাজটাই করতে দিন। কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলো তার সামনে প্রস্তাবটা নিয়ে গেছে এবং বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করলো, আলটিমেটলি সে রাজি হলো। কিন্তু একটা শর্ত সে রাজনৈতিক দলগুলোকে দিল যে ঠিক আছে, আমি এই ক্রান্তিকালে আপনাদেরকে সহায়তা করব, কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি থেকে যাতে আমি আবার পরবর্তীতে প্রধান বিচারপতির পদে ফেরত আসতে পারি, সেই জিনিসটা আপনারা একটু এনশিওর করবেন। এখন এই জিনিসটা একটা সাংবিধানিক বাধা ছিল, কারণ তখন পর্যন্ত সংবিধান বলে আমাদের অবস্থাটা এমন ছিল যে কেউ যদি রাষ্ট্রপতি হয়, পরবর্তীতে সে সেই জায়গা থেকে আবার প্রধান বিচারপতি পদে আসবে, এখানে একটা বাধা আছে। তারপরেও সব জোট মেনে নিল এবং তাকে আশ্বস্ত করা হলো যে পরবর্তীতে এই জিনিসটা করে দেওয়া হবে, সে আপাতত দায়িত্বটা গ্রহণ করুক। এবং শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করলেন। তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার পন্থাটাও খুব অভিনব ছিল। ওই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এরশাদ, তার উপরাষ্ট্রপতি ছিলেন মওদুদ আহমেদ। তো এরশাদের সঙ্গে আলোচনার পর ডিসিশন হয় যে মওদুদ আহমেদ উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করবেন। ওই পদে নিয়োগ দেওয়া হবে এই শাহাবুদ্দিন আহমেদকে। এবং পরবর্তীতে এরশাদ যখন পদত্যাগ করবেন, উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতিতে পরিণত হবেন। আর ঠিক এভাবেই ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমেদ। তো যেটা বলছিলাম, শুরু থেকেই তিনি নির্দলীয় এবং নিরপেক্ষ হিসেবে পরিচিত ছিলেন এবং তার একটা মতাদর্শিক অবস্থান ছিল। তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং তিনি চাইতেন বাংলাদেশে ওই টাইমে রাষ্ট্রপতি শাসিত যে সরকার ব্যবস্থাটা আছে সেটা যাতে না থাকে, সংসদীয় ব্যবস্থা সরকার যাতে আসে। ওই সময়ে মূল ধারার যে প্রধান ২টা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ ছিল সংসদীয় গণতন্ত্রের পক্ষে, অন্যদিকে বিএনপি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পক্ষে। তো এটা নিয়েও একটা কোন্দল ছিল। বিএনপি বারবারই চাচ্ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার দিকে চলে যেতে, কিন্তু তিনি সেটা চাচ্ছিলেন না। তো তার অধীনে তো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও আছে, ১৯৯১ সালের নির্বাচনে কি হয়েছিল, কতটা ফেয়ার হয়েছিল, কিরকম ভোটার টার্ন আউট হয়েছিল, সবই আছে ওই ভিডিওতে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো ওই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি, এবং বিএনপি জেতার পরে এই যে তার যে মতাদর্শিক অবস্থান এবং তার যে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সামনে মাথা নত করতে বাধ্য হয় এবং অবভিয়াসলি অন্যান্যরাও চাচ্ছিল। সব মিলিয়ে বিএনপিও সংসদীয় সরকার ব্যবস্থার দিকে চলে আসে। এখন বিএনপির রাষ্ট্রপতি বেছে নেওয়ার পালা। অনেকেই মনে করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যেহেতু অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনিই হয়তো হবেন, কিন্তু সবাইকে অবাক করে দেয় তিনি উল্টো বিএনপির উপরে চাপ তৈরি করেন যে আপনারা দ্রুত রাষ্ট্রপতি নির্বাচন করেন, আমি প্রধান বিচারপতির পদে চলে যাব। মানে তার এই পদের কোনো লোভই নেই। আলটিমেটলি তাকে দেওয়া কথা রাখা হয়। ১৯৯১ সালের ৬ আগস্ট একটা সংশোধনী আনা হয়। সেই সংশোধনীতে সে যে উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিল, সেই নিয়োগটাকে বৈধতা প্রদান করা হয় এবং তার প্রধান বিচারপতি পদে ফিরে যেতে যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা এনশিওর করা হয় এবং তারপরে সে প্রধান বিচারপতি পদে ফিরে যায়। কিন্তু এই যে ফিরে যাওয়া এবং ইলেকশন করা, এই যে ডিউরেশনটা,
এই ডিউরেশনের মাঝখানে তার বিএনপির সঙ্গে সম্পর্ক মোটামুটি খারাপ হয়ে যায়, কারণ সে যে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ডগুলো নিচ্ছিল এগুলো বিএনপির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, নেতাকর্মী এদের এগেনস্টে যাচ্ছিল। তারা এটা পছন্দ করতে পারছিল না এবং উত্তপ্ত বাক্য বিনিময় কম হয়নি, পাবলিকলিও অনেক স্টেটমেন্ট দেওয়া হয়েছে সে সময়। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পর বিএনপি রাষ্ট্রপতি হিসেবে বেছে নেয় আব্দুর রহমান বিশ্বাসকে। সমস্যা হলো এই ভদ্রলোক ছিলেন ব্যাপক লেভেলে দলীয় অনুগত এবং তার ব্যাপারে একটা জনশ্রুতি আছে যে একবার নাকি সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তো নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করতে চাইলে প্রধানমন্ত্রী সবসময় রাষ্ট্রপতির কাছে যায়, কারণ রাষ্ট্রপতির পদটা উপরে। তো সেইবার যেটা হয়েছিল, প্রধানমন্ত্রী দেখা করতে চাইছেন শুনে আব্দুর রহমান বিশ্বাস নাকি নিজের প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে রওনা হয়ে গিয়েছিলেন। তো তার আশপাশের লোকজন পরে তাকে ঠেকিয়ে বলেছিল যে এটা করা যাবে না স্যার, আপনি একটু দাঁড়ান, ওনাকে আসতে হবে। তো খুব অবভিয়াসলি এই ধরনের রাষ্ট্রপতিকে নিয়ে আওয়ামী লীগের ব্যাপক আপত্তি ছিল এবং দেশের অন্যান্য মহল থেকেও নানা ধরনের আপত্তি উঠছিল। তো আলটিমেটলি 1996 সালে অনেক ডামাডোলের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা ডিসিশন নেয় যে তারা একটা নির্দলীয় এবং নির্ভরযোগ্য রাষ্ট্রপতিকে সামনে নিয়ে আসবে এবং তারা এটা প্রচারও করে। এখানে আবারও বলে নেই 1996 সালের নির্বাচনে কি হয়েছে সেটা নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে আওয়ামী লীগ আসলে কিভাবে সে সময় ক্ষমতায় এসেছিল। তো যাই হোক, মেইন টপিকে ফেরত আসি। আওয়ামী লীগ না হয় নির্দলীয় নিরপেক্ষ মানুষকে রাষ্ট্রপতি করতে চাইছে, কিন্তু দেশে এরকম মানুষ কয়জন আছে? সেই ঘুরে ফিরে আবারও নাম আসলো এই শাহাবুদ্দিন আহমেদের। শাহাবুদ্দিন আহমেদ ততদিনে আর প্রধান বিচারপতি নেই, কিন্তু তিনি রাষ্ট্রপতিও হতে চাইছেন না, আবার আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি করতে চাইছে। সব মিলিয়ে একটা অন্যরকম সিচুয়েশন। এক পর্যায়ে তাকে রাজি করাতে গিয়ে আওয়ামী লীগ একটা অন্যরকম স্টেপ নিল, একেবারে রীতিমতো বলে দিল যে উনি যদি রাজি না হয় তাহলে আমরা ওনার বাসার সামনে অনশন করব। এই রকম চাপের মুখে পড়ে শাহাবুদ্দিন আহমেদ রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে, আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিব। যদিও তিনি জানতেন রাষ্ট্রপতি হিসেবে তার আসলে ভূমিকা রাখার তেমন কোনো সুযোগ নেই। তো যাই হোক, আলটিমেটলি শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং ওই যে তার মতাদর্শিক অবস্থান, ওই মতাদর্শিক অবস্থানের জন্য এবারও তাকে সমস্যায় পড়তে হলো। ঘুরে ফিরে আবারও দেখা গেল যে বিভিন্ন জনের সঙ্গে তার সমস্যা হচ্ছে। আগের বার হয়েছিল বিএনপির সঙ্গে, এবার হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের সঙ্গে তার প্রথম সমস্যাটা হয় জননিরাপত্তা আইন নামে একটা আইন নিয়ে। আওয়ামী লীগ চাচ্ছিল এই আইনটা করতে, কিন্তু এটাতে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া যাবে না এরকম কয়েকটা কঠোর কঠোর বিধান ছিল, যে জিনিসটার এগেনস্টে ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তো সংসদে এই আইনটাকে বিল রূপে উত্থাপন করা হয় এবং অর্থ বিল রূপে উত্থাপন করা হয়। অর্থ বিলের একটা বৈশিষ্ট্য হলো এটা যখন উত্থাপিত হয় তখন রাষ্ট্রপতির আসলে ওটাতে স্বাক্ষর করা ব্যতীত আর কোনো কিছু করার থাকে না। তিনি ওইটার এগেনস্টে কোনো মতামত দিতে পারেন না এবং ওইটাতে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে পারেন না। তো এরকম একটা সিচুয়েশনে আওয়ামী লীগ জিনিসটাকে সাইন করিয়ে নেয়। আর সাইন করিয়ে নেওয়ার পরে তারা প্রচার করা শুরু করে যে এটা রাষ্ট্রপতি স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন। এই জিনিসটা শাহাবুদ্দিন আহমেদের পছন্দ হয় না। তিনি সরাসরি বলেই দেন যে এই জিনিসটা আমি করি নাই, এটাতে আমার আপত্তি আছে এবং এটাতে আমার অস্বীকৃতি আছে। এই জায়গা থেকে গন্ডগোলের সূত্রপাত হয় এবং নানা ধরনের তিক্ততা তৈরি হতে থাকে। তিক্ততা বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন যায় যে ওই টাইমের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে বসেন যে রাষ্ট্রপতির পদত্যাগের পরিপূর্ণ স্বাধীনতা আছে, তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। মানে যাকে রাষ্ট্রপতি করানোর জন্য অনশন করতে চাইল আওয়ামী লীগ, তাকে এখন তারা পদত্যাগ করার স্বাধীনতা দিয়ে দিচ্ছে। এই তিক্ততা আরো চরম পর্যায়ে চলে যায় 2001 সালের নির্বাচনের পর। সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয় এবং পরাজিত হওয়ার পরে তাদের ক্ষোভ গিয়ে পড়ে এই শাহাবুদ্দিন আহমেদের উপরে। তাদের কথা হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ চাইলে আরো বেটার করতে পারতো, দলের জন্য কিছু করতে পারতো, সেটা সে করেনি। এবং বিবিসির একটা প্রতিবেদন আছে, সেটাতে বলা হচ্ছে যে শাহাবুদ্দিন আহমেদের উপরে নাকি চাপ তৈরি করা হয়েছিল যাতে তিনি ওই ইলেকশনটা বাতিল করে দিয়ে আবার আরেকটা ইলেকশন দেন। কিন্তু শাহাবুদ্দিন আহমেদ সেটাতে রাজি হননি, কারণ তার মতে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, সো এইবার আর নতুন করে ইলেকশন দেওয়ার দরকার নাই। আলটিমেটলি এটা নিয়ে চরম পর্যায়ে চলে যায় তিক্ততার সম্পর্ক এবং একটা পর্যায়ে শাহাবুদ্দিন আহমেদ তো তার রাষ্ট্রপতির মেয়াদ শেষই, সে চলে যায় এবং তার গুলশানের বাড়িতে নিভৃতে বসবাস করতে থাকে। তবে ততদিনে আওয়ামী লীগ ও শাহাবুদ্দিন আহমেদের তিক্ততা বেশ প্রকাশ্য রূপ পেয়ে গেছে। 2002 সালের 4 জানুয়ারি শাহাবুদ্দিন আহমেদ এক স্টেটমেন্টে বলেন যে আমি আওয়ামী লীগকে নির্বাচনে জেতানোর জন্য মুচলেখা দিয়ে রাষ্ট্রপতি হইনি। তাদের সব কথা শুনলেই আমি ফেরেশতা আর তাদের কথা না শুনলেই আমি শয়তান।
এবং আওয়ামী লীগ যে আবার নির্বাচন করার জন্য তার উপর চাপ প্রয়োগ করছিল সে বিষয়টাও তিনি এই স্টেটমেন্টে তুলে ধরেন। তো আলটিমেটলি বোঝা যায় যে শাহাবুদ্দিন আহমেদ আসলে নিজের নীতি ও আদর্শ থেকে কখনোই টলেননি এবং সেটার জন্যই তার বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে এত ঝামেলা হয়েছে। এখন আপনাকে আমি আরো কয়েকটা ইনফরমেশন দিব তিনি রাষ্ট্রপতি থাকার সময়ে কি কি ধরনের ভালো পদক্ষেপ নিয়েছিলেন, যে জিনিসগুলো তার আশপাশের মানুষরা দেখে খুব খুশি হতেন এবং তারা খুব অবাক হতেন যে একজন রাষ্ট্রপতিও এরকম হতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতির বাজার করার জন্য আলাদা তহবিল থাকে, তিনি কখনো সে তহবিল থেকে টাকা নিতেন না, তিনি সবসময় নিজের পকেট থেকে টাকা দিতেন বাজার করার জন্য। তারপরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমে আইডেন্টিফাই করলেন এমন কিছু পদ আছে যেগুলোর আসলে খুব বেশি কাজ নেই, এরা বসেই থাকে এবং বসে বসে বেতন নেয়। তিনি এই পদগুলো বিলুপ্ত করে দিলেন, মোটামুটি তাদের সবাইকে আবার মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দিলেন। মানে যেইটুকু প্রয়োজন লোকবল তিনি শুধু সেইটুকু লোকবলই ইউজ করলেন। এছাড়া তিনি যেহেতু রাষ্ট্রপতি, অনেকেই তাকে বিভিন্ন ধরনের উপহার দিত, তিনি কখনোই এসব উপহার নিতেন না, তিনি এগুলো আশপাশের যারা আছে স্টাফ তাদেরকে দিয়ে দিতেন। এবং বঙ্গভবনের যে বিভিন্ন কাজগুলো হতো সেগুলো সে নিজে তদারকি করতেন, মোটামুটি আরেকজনের উপরে ছেড়ে দিয়ে বসে থাকতেন না। তিনি দেখতেন কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এবং আরো কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে কাজগুলো করা সম্ভব সেই জিনিসটা মাথায় রাখতেন। সব মিলিয়ে বলা যায় আমরা একজন দুর্দান্ত রাষ্ট্রপতি পেয়েছিলাম, যিনি দেশের কথা ভাবতেন, দেশের মানুষের কথা ভাবতেন এবং তার নীতি আদর্শ ছিল সেগুলো তো তিনি অটল ছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ মারা গেছেন 2022 সালে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই।